আমার বিয়ে বর্ষা নামে একটা মেয়ের সাথে হয়েছিল। সে খুবই চটপটে, আর আমার এরকম মেয়েই পছন্দ। কিন্তু সমস্যা সেই সময় হলো যখন বর্ষা প্রেগনেন্ট হয়। ডক্টর ওকে বেড রেস্ট নেওয়ার জন্য বলে, কেননা ও ভিতরে ভিতরে খুব দুর্বল ছিল। আমাদের বাড়িতে এরকম কেউ ছিল না যে ওকে বসিয়ে সামলাতে পারে। এ কারণে আমাকে বাধ্য হয়ে আমার শাশুড়ির সামনে এই কথাটা রাখতে হয়। কেননা বাড়িতে আমি শুধু একাই থাকতাম, আমার শুধু একটা মা ছিল। সে অসুস্থ হলে আমার বড় দাদা তাকে নিজের কাছে নিয়ে যায়। বর্ষা সামান্য একটু হাঁটাচলা করলে হাঁপিয়ে উঠত। শাশুড়ি আমার কথা শুনে আমার সাথে আমার ছোট শালিকে পাঠিয়ে দেওয়ার জন্য রেডি হয়ে গেলেন। আমার শালির বয়স 17 বছর, কিন্তু সে হয়তো একটু পাগলি টাইপের। আমাদের বিয়েতে ও আমার দিকে তাকিয়ে হেসে যাচ্ছিল। আমি ওর হাসির জবাব যখন হেসেই দিলাম, তখন ও লজ্জা পেয়ে দৌড়ে বাইরে চলে গেছিল। ওর এই ব্যবহার আমার খুব অদ্ভুত লেগেছিল, কিন্তু আমি ওর দিকে খুব একটা ধ্যান দিইনি। যাই হোক, আমার শাশুড়ি শালিকে ডেকে বলতে লাগলেন, বনি, নিজের জামা কাপড় ব্যাগে ভরে রেডি হয়ে নে, তোর জামাইবাবু তোকে নিতে এসেছে। এ কথা শুনেও তাড়াতাড়ি করে নিজের ঘরে চলে গেল। আর কিছু সময় পরে একটা ছোট ব্যাগ নিয়ে বেরিয়ে এলো। আমি বাইকে করে আমার শ্বশুরবাড়িতে এসেছিলাম, এই কারণে নিজের বাইকেই ওকে বসাতে হতো। আমি ওর ব্যাগ সামনে রেখে দিলাম আর ওকে পিছনে বসার ইশারা করলাম। ও মোটরসাইকেলে বসে আমার কাঁধের উপরে নিজের হাত রাখলো। এই অবধি তো ঠিকই ছিল, কিন্তু যখনই অর্ধেক রাস্তা গেলাম, তখন ও ওর হাত আমার কাঁধ থেকে সরিয়ে আমার কোমরের উপর রাখলো। আর তারপর ধীরে ধীরে ও আমার কাছে আসতে শুরু করলো। ও নিজের 2 হাত আমার কোমরে জড়িয়ে ধরে একদম আমার সাথে চিপকে বসে গেল। হঠাৎ এই ঘটনায় যখন আমি চমকে উঠেছিলাম। কপাল ভালো যে আমি মেন রোডে নেই, না হলে হঠাৎ করা এই ঘটনা হয়তো অ্যাক্সিডেন্ট করে ফেলতাম। আমি তাড়াতাড়ি করে মোটরসাইকেল সাইডে দাঁড় করিয়ে ওকে বললাম, এটা তুমি কি করছো বনি? সরাও নিজের হাত। আমার কঠোর স্বরে ও ঘাবড়ে গিয়ে তাড়াতাড়ি করে নিজের হাত পেছনে করে নিল। আমি বললাম, তোমার যদি ধরতেই হয় তাহলে তুমি আমার কাঁধের উপরে হাত রাখবে। আজকের আগে কেউ আমাকে এভাবে জড়িয়ে ধরেনি, কেউ আমার সঙ্গে এভাবে চিপকে বসেনি। আমার কথা শুনে ও তাড়াতাড়ি করে ঠিকঠাক হয়ে বসলো। এরপরে আমি ওকে বাড়িতে নিয়ে এলাম। বর্ষা ওকে দেখে খুব খুশি হয়েছিল। সমস্ত কাজ বর্ষা বনিকে বুঝিয়ে দিল। বনি জলখাবার অবধি বর্ষার ঘরে নিয়ে দিত। আমার অফিসের কাপড়ও ওই আয়রন করে দিত। একদিন আমি আমার বাথরুমে স্নান করছিলাম। বেশিরভাগ সময় যখন বর্ষার শরীর খারাপ লাগতো, তখন ও ঘর থেকে বেরিয়ে বারান্দায় গিয়ে বসে থাকতো। এখনও ও বারান্দাতেই বসেছিল। ঘর একদমই খালি ছিল। আমি খালি গায়ে বাথরুম থেকে বেরিয়ে হঠাৎ ঘরের মধ্যে বনিকে দেখে রাগে আমার অবস্থা খারাপ হয়ে গেল। হয়তো ও আমার আয়রন করা কাপড় রাখতে এসেছিল, কিন্তু ও ফিরে যাওয়ার পরিবর্তে ড্রয়িং টেবিলের সামনে দাঁড়িয়ে বসায় লিপস্টিক লাগাচ্ছিল। আমাকে দেখে ও ঘাবড়ে গেল। আমি বললাম, তুমি এখানে কি করছো? কোনো লজ্জা শরম আছে তোমার ভিতরে? ও বলতে লাগলো, আমি। আমি বললাম, কি আমি? যাও আমার ঘর থেকে। অদ্ভুত বোকা মেয়ে তুমি। আমার এরকম বকাতে ওর চোখে জল ফেলতে ফেলতে ঘর থেকে বাইরে বেরিয়ে গেল। আমি রাগে গজগজ করে নিজের কাপড় পরে যখন বাইরে এলাম, তখন ও বর্ষার পাশে বসে কান্না করতে করতে বলছিল, দিদি, আমাকে বাড়িতে রেখে এসো। আমি তোমাদের বাড়িতে থাকতে চাই না। জামাইবাবু সবসময় আমাকে বকতে থাকে। তোমার লিপস্টিকটা আমার ভালো লেগেছিল, তাই আমি একটু লাগাচ্ছিলাম। আমাকে ঘর থেকে বাইরে আসতে দেখে বর্ষা আমার দিকে ঘুরে বলতে লাগলো, জয়, কী সব কাজ করো না তুমি? আমার এই বাচ্চা বোনটিকে শুধু শুধু এত বাজেভাবে বকেছ। বাড়ির সমস্ত কাজের দায়িত্ব ওর উপরে এসে পড়েছে। বিয়ের আগে কোনোদিন আমি ওকে দিয়ে কোনো কাজই করাতাম না, কিন্তু এখনও আবার অসুবিধার কারণে এখানে এসেছে। তাই তোমার নিজের ব্যবহার ওর সাথে ভালো করা উচিত, কিন্তু তার পরিবর্তে তুমি সবসময় ওকে বকতে থাকো। আমি বর্ষার কথার কোনো জবাব দিলাম না, বরং ওর বোকামো দেখে অবাক চোখে ওর দিকে তাকিয়ে রইলাম। ওর বোঝা উচিত ছিল যে কোন সময় ওর বোনের কোথায় থাকা উচিত আর কোথায় না। আমি জলখাবার না খেয়ে অফিসে চলে গেলাম। আমার বরের থেকে বিরক্ত অনুভব হতো, কেননা ওর কাণ্ড কারখানা কিছুটা সেরকমই ছিল। একবার আমি ক্লান্ত হয়ে অফিস তাড়াতাড়ি বাড়িতে এসে দেখলাম বনের ঘরে দরজা বন্ধ। আমার মনে হলো ও হয়তো নিজের ঘরে আছে। আমি নিজের ঘরে ঢুকে দেখলাম বর্ষা চাদর দিয়ে মুখ ঢেকে ঘুমিয়ে আছে। যখন থেকে ও প্রেগনেন্ট হয়েছে, তখন থেকে আমাকে নিজের কাছে আসতে দিত না। বলতো ডক্টর সাবধানে থাকতে বলেছে। যদিও ওকে দেখে আমার হৃদয়ে দুষ্টুমি করার ইচ্ছা উদয় হতো। তাই আমি দরজা লক করে অফিসের ব্যাগ এক সাইডে রাখলাম আর বিছানা উঠিয়ে বর্ষার কাছে গিয়ে শুয়ে পড়লাম। 1 মাস থেকে ও আমার উপরে নিষেধাজ্ঞা চাপিয়ে রেখেছিল, তাই ভাবলাম আজকে ঘুমন্ত অবস্থায় ওকে আমার বুকে জড়িয়ে নেই। আমি লাইট অফ করলাম আর চাদর উঠিয়ে ওকে জড়িয়ে শুয়ে পড়লাম।
ও কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু আমি ওর মুখের উপরে হাত রেখে দিলাম আর বললাম, 1 মাস হয়ে গেছে, অনেক ছটফট করিয়েছো তুমি আমাকে। আজকে আমি তোমার কোনো কথাই শুনবো না। সবেমাত্র আমি ওর কাছে এসেছিলাম, তখনই বাইরের মেন গেটের বেল বেজে উঠলো। আমি অবাক হলাম যে এই সময় আবার কে হতে পারে। আমি ওর থেকে পিছনে সরে গিয়ে যখন লাইট জ্বালালাম, তখন আমার হুঁশ জ্ঞান হারিয়ে গেল। কেননা বসার জায়গায় বনে শুয়েছিল। ও এত সময় চুপচাপ শুয়েছিল। আমি তাড়াতাড়ি করে বসে পড়লাম। ও তাড়াতাড়ি করে নিজের ওড়না বেডের সাইডে থেকে উঠিয়ে তারপরে সেটা নিজের গায়ে জড়িয়ে তাড়াতাড়ি করে ঘর থেকে বেরিয়ে গেল। আমার তো রাগে লজ্জায় এমন অবস্থা হলো যেন হাঁটু জলে ডুবে মরি। ও ঘর থেকে বেরিয়ে গেছিল। কিছু সময় পরে বর্ষা ঘরের মধ্যে এলো। ও এমন শাড়ি পরেছিল যেন কোথাও বাইরে গেছিল। ও বিছানার উপরে বসে বলতে লাগলো, তুমি অফিস থেকে এত তাড়াতাড়ি এসে গেছো? আমি বললাম, তুমি কোথায় গিয়েছিলে? ও বলল, আমার পেটে খুব অস্বস্তি হচ্ছিল, এই কারণে পাশের বাড়ির মাসিমাকে নিয়ে ডক্টরের কাছে গেছিলাম। তাদের গাড়ি আছে, তাই তাকে নিয়ে ডক্টরের কাছে চেক আপ করিয়ে এক্ষুনি ফিরলাম। আমি বললাম, ডক্টর কি বলল? ও বলল, ডক্টর বলেছে এই সময় এরকম একটু হতে পারে, আর তিনি কিছু ওষুধ লিখে দিয়েছেন। দিন দিন ওকে আমার খুব দুর্বল মনে হচ্ছিল। কিন্তু সেই সময় আমার চিন্তা এই জিনিসটা নিয়ে হচ্ছিল যে বনি ওর দিদিকে এই কথাটা বলে না দেয়। ও যদি এই কথাটা বলে দেয় তাহলে হয়তো আমি বর্ষার সাথে নজর মিলাতে পারবো না। যা কিছু হয়েছিল সেটাও অঘটন, যেটা ভুল বোঝাবুঝির কারণে হয়েছিল। আমি বর্ষাকে বললাম, তুমি আরাম করো, আমি এক্ষুনি আসছি। আমি নিজের কাপড় বদলে ঘর থেকে বাইরে বেরিয়ে এলাম। বনি সেই সময় রান্নাঘরে রান্না করতে ব্যস্ত ছিল। আমি ওর কাছে এসে দাঁড়িয়ে পড়লাম। আমাকে দেখে ওর মুখের রং বদলে গেল। আমি নিজের মাথা নিচু করে নিলাম, কেননা দোষ আমারই ছিল। কিন্তু দোষ শুধু আমার একারই ছিল না, বনেরও ছিল। যদি শুতেই হতো তাহলে নিজের ঘরে গিয়ে শুতে পারতো। আমার ঘরে শোয়ার ওর কী দরকার ছিল? যাই হোক, আমি চাইতাম না যে এই কথাটা বর্ষা অবধি পৌঁছাক। তাই ওকে বললাম, যা কিছু হয়েছে নিজের বোনকে কিছুই বলতে হবে না। আমার গলার স্বর কিছুটা কঠিন হয়ে গেল, আরও চুপচাপ থাকলো। তারপর আমার অনুভব হলো যে এই কথাটা আমার কিছুটা নরম স্বরে বলা উচিত, আমার রাগী স্বরের ফলে জিনিসটা আরও বিগড়ে না যায়। তাই আমি বললাম, দেখো বনি, যা কিছু হয়েছে সেটা শুধু একটা ভুল বোঝাবুঝির কারণে হয়েছে। একে তো তোমার আমার ঘরে শোয়া উচিত হয়নি, তার উপরে তুমি মুখ অব্দি চাদর দিয়ে ঢেকে রেখেছিলে। আমার মনে হয়েছিল যে তুমি বর্ষা, কিন্তু তারপরে যা কিছু হয়েছে তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। কিন্তু প্লিজ এই কথাটা বর্ষাকে বলো না। আমার নরম স্বরের কথা শুনে ও বলতে লাগলো, আমাকে দিদিই বলেছিল যে আমি যেন তার ঘরে থাকি। আমি বললাম, যাই হোক, যা কিছু হয়ে গেছে সেটা ভুলে যাও। ও সঙ্গে সঙ্গে আমার কথা মেনে নিল, আর আমিও নিশ্চিত হলাম। সময় এভাবে কাটতে লাগলো। ধীরে ধীরে বনির সাথে আমার মোটামুটি কথাবার্তা বলা শুরু হয়ে গেছিল। ও নিজের কলেজের কথা আমার সাথে বলে নিত। কিন্তু দিন দিন বর্ষার অবস্থা আমার ঠিক মনে হচ্ছিল না। সময় যত কাটতে লাগলো ওর শ্বাস নিতে ততই কষ্ট হতে লাগলো। ওর শরীরে রক্তের খুব অভাব ছিল প্রায় দিনই। ও আয়রনের ডিপ তো কখনো ভিটামিন ইঞ্জেকশন নিত। ও চোখের নিচে কালো ছোপ পড়তে শুরু করেছিল, গায়ের রং ফ্যাকাশে হতে শুরু করেছে। ডক্টর যমজ বাচ্চার কথা বলেছিল, হয়তো এই কারণে ও বেশি দুর্বল হয়ে গেছিল। 9 মাসে তো ওর অবস্থা এমন হয়ে গেছিল যে আমাকে বাড়িতে হুইল চেয়ার নিয়ে আসতে হলো, কেননা ও একদমই হাঁটতে চলতে পারতো না। ডক্টর অপারেশনের কথা বলেছিল, এই কারণে আমি আর বনি ওকে হাসপাতালে নিয়ে গেলাম। কিন্তু ওর অপারেশনে অনেক সমস্যার সৃষ্টি হয়েছিল। 1 ঘন্টা পরে লেডি ডক্টর ঘর থেকে বাইরে এলো। নার্সের হাতে 2টো বাচ্চা ছিল। নিজের সন্তানকে দেখে আমি আনন্দে পাগল হয়ে গেছিলাম। আমি দুজনকে নিজের কোলে নিয়ে আদর করলাম। বনি আমার কাছ থেকে একটা ছেলেকে নিল আর আদর করতে লাগলো। কিন্তু ডক্টরের মুখ দেখে আমার হৃদয় খটকা লাগলো। লেডি ডক্টর বলতে লাগলেন, মিস্টার জয়, আপনার ওয়াইফের অবস্থা খুব খারাপ। এটা শুনে আমি টেনশনে পড়ে গেলাম আর বলতে লাগলাম, ওর কি হয়েছে? তখন তিনি বলতে লাগলেন যে ওর কাছে অল্প কিছু সময় আছে, আপনি প্লিজ গিয়ে তার সাথে দেখা করুন। এটা শুনে আমার যেন মনে হলো আমার পায়ের নিচ থেকে মাটি বেরিয়ে গেছে। আমি বললাম, এসব আপনি কি বলছেন? কিছুই হতে পারে না আমার বর্ষার। আমি আমার বাচ্চা নার্সের হাতে ধরিয়ে তাড়াতাড়ি করে বর্ষার কাছে চলে এলাম। ও খুব কষ্টে শ্বাস নিচ্ছিল। আমি ওর কাছে গেলে ও চোখ থেকে জল গড়িয়ে বালিশে প্রবেশ করছিল। আমাকে দেখে ও হালকা একটু হাসার চেষ্টা করলো। আমি ওর কাছে গিয়ে বসে পড়লাম। ওর 2 হাতে স্যালাইন চলছিল। আমি ওর হাত ধরে বললাম, কিছুই হবে না তোমার, দরকার হলে আমি জলের মতো পয়সা খরচ করব, তুমি ঠিক হয়ে যাবে। কিন্তু ও খুব কষ্টে কষ্টে ভাঙাচোরা শব্দে বলতে লাগলো,
তুমি যা কিছুই করো না কেন, আমি বুঝে গেছি যে আমার কাছে খুব কম সময় আছে। ও আমার হাত ধরে সামান্য একটু চেপে বলতে লাগলো, জয় প্লিজ আমার বাচ্চাদের জন্য সৎ মা নিয়ে এসো না, তার থেকে তুমি বনিকে বিয়ে করে নিও। ওর কথা শুনে আমি হতভম্ব হয়ে ওর দিকে তাকিয়ে নিলাম। হঠাৎ হওয়া এই অবস্থার জন্য আমি একদমই রেডি ছিলাম না। আমি ওর হাত ধরে চুমু দিতে শুরু করলাম, ওর মুখের উপরে হাত বুলাতে লাগলাম। আমি বললাম, এরকম কথা কেন বলছো? কিছুই হবে না তোমার। ভগবানের জন্য এরকম কথা বলো না বর্ষা। হঠাৎ ওর নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছিল। আমি ডক্টরকে ডাকতে শুরু করে দিলাম। আমি চিৎকার করে সমস্ত স্টাফকে এক জায়গায় করে ফেললাম। ডক্টর তাড়াতাড়ি নার্সকে ইঞ্জেকশন দিতে বললেন। সমস্ত স্টাফ বর্ষার আশেপাশে দাঁড়িয়ে, কিন্তু ও আমার হাত ছাড়েনি। ও আমার দিকে এক নজরে তাকিয়েছিল, যেন আমাকে দেখে নিজের শেষ ইচ্ছা পূরণ করছে, যেন আমাকে নিজের চোখে বেঁধে রাখতে চায়। আমার চোখ দিয়েও জল ঝরতে লাগলো। কিন্তু এত কিছুর পরেও ও আমাকে ছেড়ে চলে গেল। আমার বোনটি সেই সমস্ত পুরুষের মধ্যে হতো যারা নিজের স্ত্রীর জন্য সমস্ত স্বপ্ন, সমস্ত আবেগ কন্ট্রোল করতে পারে না। বর্ষার সাথে এরকমই আমার হৃদয়ের বন্ধন ছিল। ওর চঞ্চল স্বভাব আমার হৃদয়ে ওর জন্য একটা আলাদা জায়গা করে নিয়েছিল। ওর প্রতি আমার গভীর ভালোবাসার কারণে আমি কখনো কোনো মেয়েকে নজর উঠেও দেখিনি। আমার সমস্ত হৃদয় শুধুমাত্র বর্ষার জন্যই ছিল, যে আমাকে একলা ফেলে চলে গেছে। ওর মৃত শরীর দেখে, ওর হাতের মধ্যে নিজের হাতকে দেখে আমার মনে হচ্ছিল যেন আমার শরীর থেকে আমার আত্মা টেনে বের করে নেওয়া হয়েছে। আমি ওকে ধাক্কাতে লাগলাম, দুই হাত ধরে ওকে ঝাঁকাতে লাগলাম, আর বলতে লাগলাম, তুমি আমাকে এভাবে ছেড়ে যেতে পারো না। সবে তো আমরা জীবন শুরু করেছিলাম, আমরা তো একসাথে জীবন কাটাতে চাইতাম, কিন্তু ও আমাকে ছেড়ে চলে গেছিল। ডক্টর আমাকে বললেন, আপনি একটু শান্ত হন। এখন অবধি বনি এই কথাটা জানতো না যে বর্ষা আমাদেরকে ছেড়ে চলে গেছে। যখন আমি ঘর থেকে বাইরে এলাম, তখন ও বলতে লাগলো, দিদির শরীর কেমন আছে জামাইবাবু? আমার চোখ থেকে জল ঝরছিল। আমি নিজের বাচ্চাকে ওর থেকে নিয়ে ওকে বললাম, সে আমাদেরকে ছেড়ে চলে গেছে, আর কখনোই ফিরে আসবে না। এটা শোনার সাথে সাথে বনি কান্না করতে করতে বলল, আপনি মিথ্যা কথা বলছেন। আমি আমার শাশুড়িকে ফোন করলাম। এটা একটা ভূমিকম্প, যাতে আমাদের উপর পাহাড় ভেঙে পড়েছে। আমার শাশুড়ি কান্না করতে করতে অবস্থা খারাপ করে নিয়েছিল। 2 দিন বনি আর আমার শাশুড়ি আমাদের বাড়িতেই থাকলো। তারপর আমার শাশুড়ি বলতে লাগলেন, আমি এই বাচ্চাকে আমার বাড়িতে নিয়ে যাই, এখানে ওদের দেখার মতো কেউই নেই। আমি সেই সময় না করলাম না। আমি বর্ষার চিন্তায় ছিলাম যে এক্ষুনি ও হাসতে হাসতে বাইরে বের হয়ে বলবে, জয় তুমি কেন উদাস হয়ে আছো? আমি এখানেই তোমার কাছে আছি। 1 মাস পার হয়ে গেছিল। আমি আমার অফিসে জয়েন করে নিয়েছি। প্রতিদিন কিছু সময়ের জন্য আমি আমার শ্বশুর বাড়িতে যেতাম, আর 2 ছেলের সাথে কিছু সময় কাটিয়ে তারপর ফিরে আসতাম। 6 মাস এভাবে পার হয়ে গেল। আমার কলিগরা আমাকে দ্বিতীয় বিয়ের পরামর্শ দিচ্ছিল, কিন্তু আমি এর জন্য মন থেকে প্রস্তুত ছিলাম না। হুশ তো আমার সেই সময় উড়ে গেল যখন আমার শাশুড়ি আমাকে এটা বলল যে বনের সম্বন্ধ আসছে। এই কারণে আমি যেন ঠান্ডা মাথায় এই ব্যাপারে কিছু ভাবি। বনের জন্য যে সম্বন্ধ এসেছিল সেটা খুবই ভালো পরিবার থেকে এসেছিল। আমার শাশুড়ির বনের বিয়ে সেখানেই দেওয়ার ইচ্ছা ছিল। তিনি বলতে লাগলেন, দেখো প্রতিদিন এত ভালো সম্বন্ধ আসে না, আর ছেলের বাড়ির লোকেরা খুবই তাড়াতাড়ি বিয়ে দিতে চাইছে। না হলে তো আমি 1 বছর সময় চাইতাম, ততদিনে রনি আর রাজও বড় হয়ে যেত। এখন তুমিও নিজের ব্যাপারে কিছু একটা ভালো সিদ্ধান্ত নিয়ে কয়েক মাসের মধ্যেই তুমি নিজের দ্বিতীয় বিয়ে ব্যবস্থা করে নাও। আমার বৃদ্ধ শরীরে এতটা শক্তি নেই যে আমি এই 2 বাচ্চাকে সামলাতে পারবো। না হলে আমি কখনোই আমার মেয়ে ছেলেদেরকে সৎ মায়ের হাতে তুলে দিতাম না। চোখের জল ফেলতে ফেলতে আমার শাশুড়ি এই কথাগুলো বলছিলেন, কিন্তু আমি চুপচাপ বসে রইলাম। অন্য কোনো মহিলাকে নিজের জীবনে আনার ব্যাপারে আমি চিন্তা ভাবনাও করতে পারতাম না, কারণ এই বাচ্চারা আমার স্ত্রীর শ্বেত চিহ্ন। আমি চাইতাম না এদের সৎ মা আসুক, আর এদের সাথে সৎ মায়ের মতো ব্যবহার করুন। আমি বললাম, আপনি বনের সম্বন্ধের জন্য না করে দিন। এ কথা শুনে আমার শাশুড়ি হতবাক হয়ে আমার দিকে তাকাতে লাগলেন। এরপরে তিনি বললেন, ঠিক আছে, তুমি এই সময় খুব টেনশনে আছো। রনি আর রাত ছোট, কিন্তু এর জন্য তুমি স্বার্থপরের মতো কথা বলো না। আজকাল ভালো সম্বন্ধ এমনিতেও খুব কষ্টে পাওয়া যায়। এরপরে আমার শাশুড়ি আর কিছু বলতো। আমি বললাম, আপনি আমার বিয়ে বনের সাথে দিয়ে দিন। আপনারা জানেন আমার বাড়িতে কোনো জিনিসেরই অভাব নেই। আমি রনি আর রাজের জন্য সৎ মা আনতে পারবো না। বনি ওদের মাসি, আর ও এখনো অবধি মা হয়ে ওদেরকে সামলাচ্ছে। বনি যেভাবে ওদের লালন পালন করছে সেটা অন্য কোনো মহিলা কখনোই করতে পারবে না। আমার বাড়িতে ওর কোনো অসুবিধাই হবে না। আমার কথা শুনে আমার শাশুড়ি একদম চুপ হয়ে গেলেন। এরপরে তিনি বলতে লাগলেন, আমি তোমার শ্বশুরের সাথে কথা বলে তোমাকে জানাবো,
কেননা যে সম্বন্ধ এসেছে সেটা তার বন্ধুর ছেলের। আর আমরা তো আকার ইঙ্গিতে তাদেরকে হ্যাঁও বলে দিয়েছি। আমি বললাম, আপনি না করে দিন, কেননা আমি একমাত্র ওকেই বিয়ে করতে পারবো। কেননা সেটা বর্ষারও শেষ ইচ্ছা ছিল। ও এই দুনিয়া থেকে যাওয়ার আগে আমার হাত ধরে আমাকে প্রতিজ্ঞা করিয়েছিল যে আমি তার বাচ্চাদের জন্য সৎমা যেন না নিয়ে আসি। তাই যদি আমাকে বিয়ে করতেই হয় তাহলে বনিকেই করব। আমার এই কথা শুনে আমার শাশুড়ি একদমই চুপ হয়ে গেলেন। 2 দিন পরে যখন আমি আবার শ্বশুরবাড়িতে গেলাম, তখন আমার শাশুড়ি শ্বশুর দুজনই বসেছিলেন। তারা বলতে লাগলেন, যদি এটাই বর্ষার শেষ ইচ্ছা থাকে তাহলে আমাদের কোনো অসুবিধা নেই। আমি বললাম, আমি এই বিয়ে সাধারণভাবেই করতে চাই। এই কথা শুনে আমার শাশুড়ি বলতে লাগলেন, এটা তোমার দ্বিতীয় বিয়ে, কিন্তু বনির তো প্রথম। ওর তো কোনো স্বপ্ন থাকতে পারে। আগেই ও নিজের দিদির জন্য অনেক স্বপ্ন বিসর্জন দিয়েছে। এই কারণে ওর বিয়ে সেরকমই হবে, যেরকমভাবে সাধারণত হতো। আমার শাশুড়ির কথা শুনে আমার রাগ তো খুব হয়েছিল। তারা শুধু বনিকেই দেখতে পাচ্ছিল, তাদের চোখে পড়ছিল না যে আমি কি অবস্থায় আছি। আমার মনে তো বিয়ের কোনো ইচ্ছাই ছিল না। বনির সাথে বিয়ে শুধু আমার মজবুরি। যাই হোক, আমি অমত করলাম না। বিয়ে খুব ধুমধামে না হলেও খুব সাধারণভাবেও হয়নি। ওকে নববধূ বেশি খুব সুন্দরই লাগছিল। আমি ওর দিকে ভালো করে তাকিয়েও দেখিনি। বিদায় হয়ে ও আমার বাড়িতে চলে এলো। আমার 2 ছেলে এই সময় কান্না করে যাচ্ছিল। বনি এই সময় আমার ঘরে নববধূ হয়ে বসে আছে, আর আমি বাইরে আমার বাচ্চাদেরকে শান্ত করছিলাম। অনেক কষ্ট ওদের দুজনকে ঘুম পড়ালাম। এরপর আমি দুজনকে কাঁধে নিয়ে যখন ঘরের মধ্যে ঢুকতে যাব, তখনই আমি বনের কথার আওয়াজ শুনতে পেলাম। ও কারোর সাথে হেসে হেসে কথা বলছিল, কিন্তু যে কথা ও বলছিল সেটা শুনে আমার হৃৎপিণ্ড যেন বন্ধ হয়ে গেল। বনি ফোনে হয়তো ওর বন্ধুকে বলছিল, জয়কে শুরু থেকে আমার খুব পছন্দ। ওর পার্সোনালিটি শুরু থেকে আমার খুব আকর্ষণ করত। এই কারণে আমি সারা জীবন প্রার্থনায় এটাই চাইতাম যে আমার বিয়ে যার সাথেই হবে সেজন্য জয়ের মতো একদমই দেখতে শুনতে এরকমই মেজাজের হয়। আর দেখো, আমার প্রার্থনা ফলে ভগবান আজকে আমাকে জয়কে দিয়ে দিয়েছে। এটা শুনে তো আমার মাথা ঘুরতে লাগলো। ওর প্রার্থনা আমার কাছ থেকে আমার দুনিয়া ছিনিয়ে নিয়েছে। আমার ওকে আগেও খুব একটা পছন্দ ছিল না, কিন্তু এই কথা শুনে তো আমার ভিতরে যেন আগুন লেগে গেল। কি রকম স্বার্থপর মেয়ে, শুধু নিজের ব্যাপারেই ভাবতো। ওর প্রার্থনার ফলে আমার কাছ থেকে আমার ভালোবাসা, আমার বর্ষা হারিয়ে গেছে। আমি রাগে গজগজ করতে করতে ঘরের মধ্যে প্রবেশ করলাম। আমাকে দেখে ওর মুখের হাসি হারিয়ে গেল, আর তাড়াতাড়ি করে ফোন বন্ধ করে বিছানা থেকে উঠে তাড়াতাড়ি করে আমার কাছে এলো। নববধূ রূপে ও সমস্ত মেকআপ আমার জন্য করেছিল। হাতে চুড়ি, গলায় গয়না, চুলের মধ্যে ফুলও ছিল। খুশিও খুব ছিল। ও ওর ভালোবাসা পেয়ে গেছিল, কিন্তু আমার দুনিয়া তছনছ করে পেয়েছিল। এই কারণে আমি ভেবে নিয়েছি যে ওকে ছাড়বো না। 2 বাচ্চাকে শুইয়ে দিলাম। ও বিছানার উপরে বসে পড়ল। হয়তো ও এই অপেক্ষায় ছিল যে আমি ওর পাশে বসবো, ওর সৌন্দর্যের প্রশংসা করব, ওর মুখ দেখার গিফট দেব, আর ওর সঙ্গে খুব ভালোবেসে কথা বলবো। কিন্তু আমি খুব কঠোর স্বরে ওকে বললাম, তুমি এখানে কেন বসে আছো, দাঁড়াও। আমার শক্ত গলার সুর শুনে ও তাড়াতাড়ি করে দাঁড়িয়ে হতবাক হয়ে আমাকে দেখতে লাগলো। আমি বললাম, বিষ মনে হচ্ছে তুমি আমার কাছে। যাও গিয়ে নিজের কাপড় বদলে ফেলো, খুলে ফেলো এসব। আমার কথা শুনে ও হতবাক হয়ে আমাকে দেখতে লাগলো। ওকে এরকম ভাবে তাকিয়ে থাকতে দেখে আমি রেগে ওর দিকে তাকিয়ে বললাম, বাংলা কথা বুঝতে পারো না? তোমাকে কি বলছি আমি? যাও এখান থেকে। তুমি এই বাড়িতে শুধুমাত্র আমার বাচ্চার মা হয়ে এসেছো। আমার উপরে তোমার কোনো অধিকার নেই। বাধ্য হয়ে বিয়ে করেছি। ভালোবাসি বর্ষাকেই, আর ওকে ভালোবাসবো। আমার কাছ থেকে কোনো আশা রেখো না। বাকি আমার বাড়িতে তোমার কোনো অসুবিধা হবে না। খাও দাও থাকো, কিন্তু আমার হৃদয়ে তোমার জন্য কোনো জায়গা নেই। এটা বলে আমি বাইরে যেতে লাগলাম। দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে আবার বললাম, এখানে বাচ্চাদের কাছে শুয়ে পড়ো। আমি আজকে থেকে অন্য ঘরে ঘুমাবো। এটা বলে আমি নিজের ঘরে দরজা জোরে বন্ধ করে বেরিয়ে গেলাম। এরপরে অন্য ঘরে এসে শুয়ে পড়লাম। আমার বোনের উপরে খুব রাগ হচ্ছিল। কিরকম স্বার্থপর বোন, এ নিজের দিদির বরের উপরে জঘন্য নজর রাখতো। ওর একদমই লজ্জা হয়নি, যদিও জামাইবাবু তো বড় দাদার মতো হয়। এখন আমার মনে পড়তে লাগলো, ও যা কিছু করেছিল জেনে বুঝেই করেছিল। জেনে বুঝেই ও আমার ঘরে শুয়েছিল, জেনে বুঝেই বাইকে আমার সাথে চিপকে বসেছিল। এইসব কথা ভেবে আমার রক্ত টকবক করে ফুটছিল। যদি বাচ্চাদের কারণে বাধ্য না হতাম, তাহলে হয়তো কখনোই ওকে নিজের করে নিতাম না। পরের দিন যখন আমি আমার ঘর থেকে বাইরে বেরোলাম, তখন ওর চোখ লাল হয়েছিল। হয়তো সারা রাত কেঁদেছিল। এটা দেখে আমার হৃদয় শান্তি পেয়েছিল। আমি আর চোখে ওর দিকে দেখলাম। ও রনি আর রাজকে সামলাচ্ছিল, আর চোখে আমাকেও দেখছিল। আমি ওর দিকে না তাকিয়ে নাস্তা করে অফিসে চলে গেলাম। রাতের বেলা যখন আমি বাড়ি ফিরে এলাম,
তখন ও আমার জন্য অপেক্ষা করে বসেছিল, কিন্তু আমি ওর সঙ্গে কথা অবধি বলতাম না। একবার আমি যখন বাড়িতে এলাম, তখন ও বলতে লাগলো, কি হয়েছে তোমার? আমার উপরে কেন রেগে আছো? আমি তোমার কি করেছি? যদি তোমার হৃদয়ে আমার জন্য কোনো কিছুই ছিল না, তুমি শুধু নিজের বাচ্চাদের জন্য আমাকে বিয়ে করতে চাইছিলে, তাহলে আমার মা বাবাকে পরিষ্কার করে দিতে, তাহলে আমি আমার জীবনের সিদ্ধান্ত ঠিকভাবে নিতে পারতাম। এই কথা শুনে আমি ওর হাত ধরে ওর দিকে রাগি চোখে তাকিয়ে আমি বললাম, আমিও তো জানতাম না যে তুমি এতটা স্বার্থপর হতে পারো। নিজের স্বার্থের জন্য তুমি নিজের বোনকেও মেরে ফেলতে পারো। এটা শুনে ওর মুখের রং বদলে গেল। বলতে লাগলো, এটা তুমি কি ধরনের কথা বলছো? আমি বললাম, আমি তোমার সমস্ত কথা শুনে ফেলেছি। তুমি যা কিছু নিজের বন্ধুর সাথে বলেছিলে। আমিও যদি জানতাম যে বর্ষা তোমার নোংরা প্রার্থনার কারণে মারা গেছে, তাহলে আমি কখনোই তোমাকে বিয়ে করতাম না। আমি বাচ্চাদের কারণে বাধ্য, তাই তোমাকে সহ্য করছি। না হলে তোমাকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতাম। তুমি আমার থেকে আমার জীবন ছিনিয়ে নিয়েছো। তোমার লজ্জা হয়নি আমার দিকে এরকম খারাপ নজর দিতে? আমি তোমাকে নিজের ছোট বোন ভাবতাম, কিন্তু তোমার কথা শুনে আমার খুব আফসোস হয়েছে। এই কারণেই এতে সন্তুষ্ট থাকো যে আমি তোমাকে নিজের বাড়িতে সহ্য করছি। ও বলতে লাগলো, তুমি আমাকে ভুল বুঝছো। যেটা তুমি ভাবছো সেটা তোমার ভুল ধারণা। কিন্তু আমি ওর কোনো কথাই শুনলাম না। এরপর থেকে ও চুপচাপই থাকতে লাগলো। সিম্পল কাপড় পরে থাকতে লাগলো। আমার সঙ্গে কথা বলতো না, কিন্তু হ্যাঁ, আমার সমস্ত কাজ করে দিত। সময় এভাবেই কাটতে লাগলো। এখন আমার বাচ্চাদের বয়স 4 বছর হয়ে গেছে। আমি ওদের স্কুলে অ্যাডমিশনও করে দিয়েছি। একবার বাচ্চাদের শপিং করার জন্য আমি ওকে আমার সাথে নিয়ে গিয়েছিলাম। আমরা শপিং করছিলাম, এমন সময় বনের বন্ধু ওকে চিনতে পেরে ওর কাছে এসে ওকে জিজ্ঞেস করতে লাগলো যে, তুই কোথায় গায়েব হয়ে গিয়েছিলি? না কোনো ফোন, না কোনো খবর। আমি ওদের দুজনকে দেখি ওই মল থেকে বাইরে বেরিয়ে এলাম। ওই দুই বন্ধুর মধ্যে আমার কি কাজ? আমি এদিকে সেদিকে বাচ্চাদের জন্য জিনিস দেখলাম। কিছু সময় পরে যখন আমি আবার সেই দোকানে ফিরে এলাম, তখন ওর বন্ধুর কথা শুনে আমি হতভম্ব হয়ে গেলাম। ও বলছিল যে এখন অবধি আমার ভাই বিয়ে করেনি। তুই ওর সাথে একদমই ভালো করিসনি। বিয়ে অবধি ঠিক হয়ে গেছিল, আর তুই নিজের দিদির বাচ্চাদের জন্য আমার ভাইকে ছেড়ে দিয়েছিস। কিন্তু তুই কি পেয়েছিস জীবনে? নিজেকে দেখছিস? মনে হয় না যে তোদের বিয়ে 4 বছর হয়েছে। নিজের মুখ দেখ কেমন হয়ে গেছে। না হাতে কোনো গয়না আছে, না কানে, না মুখে কোনো মেকআপ আছে। কিরকম জীবন কাটাচ্ছিস তুই? আমার ভাই তোকে ভালোবাসতো, আর তুইও তাকে ভালোবাসার দাবি করতি, কিন্তু নিজের দিদির বাচ্চার কারণে এ কি করে ফেললি? যা কিছু বিয়ের পরে তুই আমার ভাইকে বলেছিলি, সেই সমস্ত কথা আজ অব্দিও বিশ্বাস করেনি। কেননা তোর চোখে ওর প্রতি ভালোবাসার আগুন জ্বলতে দেখেছে। তুই ওকে মিথ্যা বলেছিলি, আর তোর মিথ্যাকে ও বিশ্বাসই করেনি। এই সমস্ত কথা শুনে আমি চিন্তায় পড়ে গেলাম। অনেক বলতে লাগলো, আমার দিদি আমাকে ছোটবেলা থেকে খুব ভালোবেসে মানুষ করেছিল। আমার সমস্ত ইচ্ছে পূরণ করত, আমাকে কোনো কাজ করতে দিত না। তাই এটা কিভাবে সম্ভব যে আমি ওর বাচ্চাদেরকে সৎ মায়ের হাতে ছেড়ে দেব? আমি নিজের জীবনে খুশি আছি। এখন আমি সমস্ত কথা বুঝতে পেরে গেছি। বাসরাতে যে কথা আমি শুনেছিলাম, সেটা বনে সেই ছেলেকে বলছিল, যাতে সে ওকে ভুলে যায়। আর আমি সেটা ভুল ব্যাখ্যা করে নিয়েছিলাম। আমি কখনো সত্যিটা জানার চেষ্টাই করিনি। আর গত 4 বছর ধরে আমি ওকে বিনা দোষে শাস্তি দিয়ে যাচ্ছি। আমি দোকানের ভিতরে চলে এলাম। বনের বন্ধু আমাকে দেখে দোকান থেকে বাইরে বেরিয়ে গেল। বাচ্চাদের শপিং কমপ্লিট হয়ে গেছিল। এরপর আমি ওকে একটা গয়নার দোকানে নিয়ে গেলাম। একটা গলার হার কিনলাম। ও আমাকে অবাক হয়ে দেখছিল। আমি নিজেই ওর গলায় সে হার পরিয়ে দিলাম। ও হতবাক চোখে আমাকে দেখে যাচ্ছিল, যাতে জল চকচক করছিল। আমি ওকে সুন্দর দেখে কয়েকটা কাপড় কিনে দিলাম। আমি বললাম, আজকে রাতে তুমি সেই সমস্ত পরে সেজে গুজে থেকো। ওকে আমি আর কিছুই বলিনি। ও আমাকে কিছুই বলেনি, একদমই চোখ ছিল। রাতের বেলা যখন আমি ঘরের মধ্যে এলাম, তখন রনি আর রাজ ঘুমিয়ে পড়েছে। ও চুপচাপ বিছানার উপরে বসেছিল। সেজে গুজে রেডি হওয়ার পরেও ওর মুখে কোনো উজ্জ্বলতা ছিল না। আমি ওর হাতে সোনার চুড়ি পরালাম। ওর চোখ দিয়ে টপ টপ জল পড়ছিল। আমি বললাম, আমাকে ক্ষমা করে দাও। আমার তোমার থেকে সত্যিটা জানা উচিত ছিল। আমার এই কথা শুনে ও হেঁচকি তুলে তুলে কাঁদতে লাগলো। বলতে লাগলো, আমার হৃদয়ে তোমার জন্য কোনো কিছুই ছিল না, আর হয়তো এখনও নেই। ভালো হয় তুমি এখনও আমাকে রনি আর রাজের মাই ভাবো। এটা বলে ও বিছানা থেকে উঠে দাঁড়িয়ে পড়লো। এর আগেও চলে যেত। আমি দাঁড়িয়ে ওর হাত ধরে ওকে নিজের বুকের কাছে টেনে নিলাম। আমি বললাম, সরি, আজকে আমাকে ক্ষমা করে দাও প্লিজ। তোমার সঙ্গে যত খারাপ করেছি সেজন্য আমাকে ক্ষমা করে দাও। ও আমার বুকে মুখ রেখে কান্না করে যাচ্ছিল। আমি ওকে নিজে থেকে আলাদা করলাম না, না ওকে কান্না করা থেকে থামালাম।
আমি চাইতাম ও হৃদয়ের সমস্ত দুঃখ বের করে দিই। আজকে প্রথমবার ওকে আমার ধন্যবাদ বলতে হবে, নিজের হৃদয়ের সমস্ত কথা বলতে হবে, আর আমাকে চুপচাপ ওর সমস্ত কথা শুনতেও হবে। আমি জানি এরপরে আমাদের জীবন শুধু খুশি আর খুশিই থাকবে। ধন্যবাদ বন্ধুরা।